প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পরীক্ষাকে কেন্দ্র করে নিশ্চয়ই তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তোমাদের প্রস্তুতিকে আরও বেগবান করার জন্য রসায়ন বিভাগের পক্ষ থেকে নিয়মিত অনলাইন ভিডিও ক্লাসের আয়োজন। আজকের অনলাইন ভিডিও ক্লাসে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও এর সমাধান নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, চলো প্রথমে আমরা উদ্দীপকটা সমাধান করে নিই। আমরা দেখতে পাচ্ছি তিনভাবে বি প্রস্তুত করা আছে। তো চলো দেখে নিই প্রথমে বিটা কি। যেমন ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করা হলে উৎপন্ন হবে বেনজিন, এবং এখানে জিঙ্ক এবং অক্সিজেন মিলে হবে জিঙ্ক অক্সাইড। সুতরাং আমাদের বি হচ্ছে বেনজিন। আবার আরেকটি পদ্ধতি দেওয়া আছে, সেটা হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। তাহলে সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করা হলে বেনজিন উৎপন্ন হয়। এখান থেকে আমরা বেনজিন পেতে পারি। আবার আরেকটি পদ্ধতি দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো। এখানে এ এর সাধারণ সংকেত দেওয়া আছে CnH2n-2। এটা আমরা আগে জেনেছি যে এটা কিসের সাধারণ সংকেত। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছ, এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। এবং এখানে n এর মান দেওয়া আছে 2। তাহলে এ যৌগের সংকেত কি হবে? নিশ্চয়ই C2H2 অর্থাৎ ইথাইন। তো আমরা জানি ইথাইন বাষ্পকে উত্তপ্ত লৌহ নলের মধ্য দিয়ে চালনা করলে বেনজিন তৈরি হয়। তো এভাবে আমরা তিনটি প্রক্রিয়ার মাধ্যমে দেখলাম বি অর্থাৎ বেনজিন তৈরি হলো। চলো এবার দেখে নেওয়া যাক উদ্দীপকের সি, ডি, ই এবং পি কি। আমরা প্রথম যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছি অর্থাৎ বি থেকে সি, তাহলে আমরা বেনজিন থেকে কিভাবে সি যৌগ পাবো সেটা একটু প্রথমে দেখে নিই। যেমন বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করানো হলে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু এই মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে টলুইন উৎপন্ন করে, সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের সি যৌগ হচ্ছে টলুইন। চলো এবার দেখে নেই বেনজিন থেকে কিভাবে ডি যৌগ পাবো। বেনজিন গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন করে প্লাস পানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডি যৌগ হচ্ছে নাইট্রোবেনজিন। আমরা বি থেকে ই কিভাবে পাচ্ছি? আয়রন প্রভাবকের উপস্থিতিতে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। সুতরাং আমাদের ই যৌগ হচ্ছে ক্লোরোবেনজিন। এবং ক্লোরোবেনজিন থেকে ডাউ প্রণালীর মাধ্যমে আমরা একমাত্র যৌগ পাই ফেনল। সুতরাং আমাদের পি যৌগটি হচ্ছে
ফেনল। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা এ, বি, সি, ডি, ই এবং পি নির্ণয় করে নিব। এবার চলো প্রশ্নের দিকে যাই। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বি অর্থাৎ বেনজিন থেকে সি অর্থাৎ টলুইন প্রস্তুতির কৌশল বর্ণনা করতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বি থেকে সি যৌগটি কিভাবে প্রস্তুত করা হয়েছিল। চলো আবার দেখে নেই। এই বিক্রিয়াটির নাম ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। চলো এবার এটার কৌশল দেখে নেওয়া যাক। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল 3 ধাপে সম্পন্ন হয়। ধাপ 1। প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল কার্বোক্যাটায়ন এবং অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড লুইস অম্ল মিথাইল ক্লোরাইড থেকে এই ক্লোরাইড আয়নকে নিয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন হয় এবং অপরদিকে মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হয়। এই মিথাইল কার্বোক্যাটায়নই আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল এবং অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন এখানে নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। দ্বিতীয় ধাপে বেনজিনের পাই ইলেকট্রন কর্তৃক ইলেকট্রোফাইল আকৃষ্ট হয়ে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন উৎপন্ন করবে। তৃতীয় ধাপে এই মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন থেকে হাইড্রোজেন পরমাণুটি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্বারা H+ হিসেবে অপসারিত হয়ে প্রতিস্থাপিত যৌগ টলুইন উৎপন্ন করে, সেই সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এভাবে 3টি ধাপের মাধ্যমে বেনজিন থেকে টলুইন প্রস্তুত করা যায়। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সি অর্থাৎ টলুইন থেকে একটি বিস্ফোরক প্রস্তুতি বিক্রিয়া সহ বর্ণনা করো। আমরা এখানে বিস্ফোরক হিসেবে টিএনটি প্রস্তুত করে দেখাবো। তো চলো দেখে নেই কিভাবে টলুইন থেকে বিস্ফোরক পদার্থ অর্থাৎ টিএনটি প্রস্তুত করা যায়। আমাদের উদ্দীপকের সি হলো টলুইন। এবার টলুইন থেকে টিএনটি প্রস্তুতির বিক্রিয়া। প্রথমেই টলুইনকে (30°C) তাপমাত্রায় নাইট্রেশন করা হলে অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইনের মিশ্রণ উৎপন্ন হয়। উৎপন্ন মিশ্রণকে 60°C তাপমাত্রায় নাইট্রেশন করা হলে অর্থোপ্যারা ডাইনাইট্রোটলুইন অর্থাৎ 2,4 ডাইনাইট্রোটলুইন উৎপন্ন হয়। উৎপন্ন যৌগকে আবার 100°C তাপমাত্রায় নাইট্রেশন করলে (2,4,6 ট্রাইনাইট্রোটলুইন অর্থাৎ বিস্ফোরক পদার্থ টিএনটি প্রস্তুত হয়। এভাবে আমরা ধাপে ধাপে তাপমাত্রা বাড়িয়ে টলুইনে নাইট্রেশন করে টিএনটি প্রস্তুত করতে পারি। আমাদের 3 নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের পি হতে ব্যথানাশক ঔষধ প্রস্তুতি বিক্রিয়া সহ বর্ণনা করো। আমাদের পি যৌগটি হলো ফেনল।
এবার আমরা ফেনল থেকে একটি ব্যথানাশক ঔষধ অর্থাৎ প্যারাসিটামল প্রস্তুত করে দেখাবো। প্রথমে ফেনল লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের মিশ্রণ তৈরি করে। উৎপন্ন মিশ্রণকে আংশিক পাতন করা হয়। আংশিক পাতনে প্রাপ্ত প্যারানাইট্রোফেনলকে 3 হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারণ করা হলে প্যারা এমিনোফেনল উৎপন্ন হয়। উৎপন্ন প্যারা এমিনোফেনল অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করে প্যারাসিটামল প্রস্তুত করে। এভাবে আমরা ফেনল থেকে একটি ব্যথানাশক ঔষধ অর্থাৎ প্যারাসিটামল প্রস্তুত করতে পারি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় সি ও ডি এর মধ্যে কোনটি অধিক সক্রিয়? আমরা অলরেডি জেনেছি উদ্দীপকের সি হচ্ছে টলুইন এবং উদ্দীপকের ডি হচ্ছে নাইট্রোবেনজিন। এবার আমরা অনুরণন কাঠামোর মাধ্যমে ব্যাখ্যা করব ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় টলুইন এবং নাইট্রোবেনজিনের মধ্যে কোনটি অধিক সক্রিয়। আমরা টলুইন এবং নাইট্রোবেনজিনের রেজোনেন্স কাঠামো এঁকেছি এবং টলুইনের রেজোনেন্স কাঠামোর 2, 3 এবং 4 নাম্বার স্ট্রাকচারকে কম্পেয়ার করলে আমরা দেখতে পাই বেনজিন বলয়ে মিথাইলমূলক যুক্ত থাকায় বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দিয়ে বেনজিন বলয়ের 2, 4 এবং 6 নম্বর অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, অর্থাৎ বেনজিন বলয়কে অধিক সক্রিয় করে তোলে। অপরদিকে নাইট্রোবেনজিনের রেজোনেন্স কাঠামোর 2, 3 এবং 4 নম্বর কাঠামো থেকে দেখা যায় যে বেনজিন বলয়ে নাইট্রোমূলক যুক্ত থাকায় নাইট্রোমূলকটি বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব টেনে নিয়ে বলয়ের 2, 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস করে দেয়, অর্থাৎ বলয়কে নিষ্ক্রিয় করে দেয়। সুতরাং আমরা বলতে পারি বেনজিন বলয়ে মিথাইলমূলক যুক্ত থাকলে অর্থাৎ টলুইন নাইট্রোবেনজিন অপেক্ষা অধিকতর সক্রিয়। সুতরাং আমরা বলতে পারি নাইট্রোবেনজিন অপেক্ষা টলুইন নাইট্রেশন বিক্রিয়ায় অধিকতর সক্রিয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের পি যৌগটি অম্লধর্মী ব্যাখ্যা করো। আমরা অলরেডি জেনেছি উদ্দীপকের পি যৌগ হচ্ছে ফেনল। ফেনল অম্লধর্মী তার কারণ আমরা অনুরণনের মাধ্যমে ব্যাখ্যা দিতে পারি। ফেনলের অনুরণন কাঠামো হতে দেখা যায় যে বেনজিন বলয়ে OH মূলক যুক্ত থাকায় অক্সিজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন বেনজিন বলয়ের দিকে প্রবেশ করে, ফলে বেনজিন বলয়টি সক্রিয় হয়। এতে করে অক্সিজেন পরমাণুর ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায় এবং অক্সিজেন পরমাণুর উপর আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। ফলে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যকার বন্ধনের ইলেকট্রনদ্বয় অক্সিজেনের দিকে সরে আসে। ফলে অক্সিজেন ও হাইড্রোজেনের মধ্যকার বন্ধন সহজেই দুর্বল হয়ে যায় এবং সহজেই ভেঙে H+ আয়ন অর্থাৎ প্রোটন দান করতে পারে। আমরা জানি যে সকল যৌগ প্রোটন দান করতে পারে তারা অম্লধর্মী, সুতরাং ফেনল অম্লধর্মী। আবার ফেনল বিয়োজিত হয়ে যে ফিনেট আয়ন উৎপন্ন করে, এই ফিনেট আয়নও রেজোনেন্সের মাধ্যমে সুস্থিত হয়। এবং ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার
এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট লবণ এবং পানি উৎপন্ন করে। সুতরাং আমরা বলতে পারি ফেনল একটি অম্লধর্মী যৌগ। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা আমাদের দ্বিতীয় উদ্দীপকটি দেখে নিই। আমাদের দ্বিতীয় উদ্দীপকটি সাজানো আছে এভাবে। প্রথমে একটি যৌগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা প্রতিস্থাপিত অ্যালকিন। কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ওজনীকরণ করার পর অ্যালকিন ওজোনাইড যৌগ তৈরি হয়েছে এবং এই অ্যালকিন ওজোনাইড যৌগকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করে এ এবং বি দুটি যৌগ পাওয়া গিয়েছে এবং একটি ক্লু দেওয়া আছে, দেখো তোমরা, বি যৌগটি 3 কার্বন বিশিষ্ট। তাহলে প্রথমেই চলো উদ্দীপকটি আগে সমাধান করে নিই। কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকিনকে ওজনীকরণ করলে প্রথমে অ্যালকিন ওজোনাইড যৌগ তৈরি হবে। উৎপন্ন অ্যালকিন ওজোনাইড যৌগকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করা হলে এই অ্যালকিন ওজোনাইড যৌগটি ভেঙে গিয়ে CH3 CHO অর্থাৎ অ্যালডিহাইড এবং CH3 CO CH3 অর্থাৎ কিটোন উৎপন্ন করে, সেই সাথে জিঙ্ক অক্সাইড এবং পানি উৎপন্ন করে। এখন আমরা দেখে নেই এই অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কোনটি এ এবং কোনটি বি। আমাদের একটি ক্লু দেওয়া ছিল, উদ্দীপকের বি যৌগটি 3 কার্বন বিশিষ্ট। তো আমরা এখানে দুইটা যৌগের মধ্যে এই যৌগটাতে দেখতে পাচ্ছি 3 কার্বন বিশিষ্ট, নিঃসন্দেহে বি যৌগটি হচ্ছে কিটোন এবং তাহলে অবশ্যই এ যৌগটি হচ্ছে অ্যালডিহাইড। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপকের এ যৌগটি হচ্ছে CH3 CHO এবং উদ্দীপকের বি যৌগটি হচ্ছে CH3 CO CH3 অর্থাৎ কিটোন। চলো এবার এখান থেকে কি কি প্রশ্ন আছে সেগুলো দেখে নিই। এই উদ্দীপকের প্রথম কোশ্চেনটি হলো এ ও বি যৌগের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আমরা অলরেডি দেখেছি উদ্দীপকের এ হচ্ছে ইথানল অর্থাৎ অ্যালডিহাইড এবং উদ্দীপকের বি যৌগটি হচ্ছে প্রোপানন অর্থাৎ কিটোন। আমরা অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দ্বারা পার্থক্য করতে পারি। প্রথমে দেখে নেই টলেন বিকারক। টলেন বিকারক দ্বারা অ্যালডিহাইড অর্থাৎ ইথানল জারিত হয়ে অ্যামোনিয়াম ইথানোয়েট উৎপন্ন করে, সাথে অ্যামোনিয়া, পানি, সিলভার দর্পণ তৈরি করে। অপরদিকে প্রোপানন অর্থাৎ কিটোন টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া করে না এবং ফেলিং দ্রবণ দ্বারা ইথানল অর্থাৎ অ্যালডিহাইড জারিত হয়ে সোডিয়াম ইথানোয়েট, পানি এবং কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে। অপরদিকে প্রোপানন অর্থাৎ কিটোন ফেলিং দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না। সুতরাং আমরা বলতে পারি টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দ্বারা অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করা যায়। আমাদের এই উদ্দীপকের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মিথানল কেনিজারু বিক্রিয়া দেয় কিন্তু উদ্দীপকের এ যৌগটি কেনিজারু বিক্রিয়া দেয় না কেন, বিশ্লেষণ করো। এই প্রশ্নটির উত্তর দিতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে কেনিজারু বিক্রিয়া কাকে বলে। গাঢ় ক্ষারের উপস্থিতিতে 2 অণু আলফা কার্বনে হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড যুগপৎভাবে জারিত ও বিজারিত হয়ে যথাক্রমে জৈব অ্যাসিডের লবণ এবং অ্যালকোহল উৎপন্ন করে। এই বিক্রিয়াকে কেনিজারু বিক্রিয়া বলে। তাহলে কেনিজারু বিক্রিয়ার প্রধান শর্ত হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড হতে হবে। আমরা দেখে নেই উদ্দীপকের এ যৌগটি হচ্ছে ইথানল এবং আমরা যার সাথে কম্পেয়ার করেছি সেটা হচ্ছে মিথানল। আমরা দেখতে পাচ্ছি মিথানলের কার্যকরী মূলক CHO মূলকের সাথে কোনো কার্বন যুক্ত নেই, সুতরাং এখানে আলফা কার্বন নেই এবং আলফা হাইড্রোজেনে নেই, তাই মিথানল কেনিজারু বিক্রিয়া প্রদর্শন করে। অপরদিকে উদ্দীপকের এ যৌগ অর্থাৎ ইথানলে কার্যকরী মূলক অ্যালডিহাইডের সাথে
যে কার্বনটা যুক্ত আছে এই কার্বনটাকে আমরা আলফা কার্বন বলি এবং এই আলফা কার্বনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। সুতরাং এটি আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, তাই এটি কেনিজারু বিক্রিয়া প্রদর্শন করে না। চলো এবার আমরা কেনিজারু বিক্রিয়াটি দেখে নেই। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ অর্থাৎ সোডিয়াম মিথানোয়েট এবং মিথানল উৎপন্ন করে। তাহলে আমরা বলতে পারি যে এক অংশ জারিত হয়ে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করেছে, অপর অংশ বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করেছে। এভাবে কেনিজারু বিক্রিয়া সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো বারবার অনুশীলন করবে এবং পরবর্তীতে কোনো সমস্যা তৈরি হলে অবশ্যই বিষয় শিক্ষকের পরামর্শ নেবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।